সবাই নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন এখন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর নীলুফা ইয়াসমিন মিলি। সবাইকে অগ্রিম পহেলা বৈশাখের শুভেচ্ছা। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আজকের প্রোগ্রাম, ওরিয়েন্টেশন প্রোগ্রামে। আজকে আমাদের এফসিপিএস মিড টার্ম পেডিয়াট্রিক্স এর লং ব্যাচ 2026 এর ডিসেম্বর মাসের জন্য যে ব্যাচ আমরা এখন থেকে শুরু করতে যাচ্ছি এপ্রিল মাসে। তো আপনাদের সবাইকে স্বাগতম। আমি ডাক্তার নীলুফা ইয়াসমিন মিলি। আমি এফসিপিএস মিড টার্ম পাস করেছি জানুয়ারি 24-এ। আহ ছিলাম সাথে জেনেসিসের সাথেই ছিলাম, পার্ট 1 থেকে শুরু করে মিড টার্ম সবসময় জেনেসিসের সাথেই ছিলাম। এখন আমি আছি হচ্ছে এফসিপিএস ট্রেইনি হিসেবে নিউরোসায়েন্স হসপিটালে। 2 বছর হয়ে যাচ্ছে প্রায়। আমি ক্লাস নিচ্ছি এখানে মিড টার্ম পাস করার পর থেকে। এখন আমার কাছে যেটা মনে হয় যে সবসময় মানে লং টার্ম প্রিপারেশন নেওয়াটাই ভালো। যেহেতু আমাদের হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্লাস থাকে, আমাদের প্রত্যেকদিন ডিউটি থাকে, আমাদের কিন্তু পড়াশোনাটা সেরকম হয় না। এফসিপিএস পার্ট 1-এ যেমন আমরা 3 মাসে একটা প্রিপারেশন নিয়ে অনেক সময় দিয়ে দেই যে হ্যাঁ 3 মাস টানা পড়লাম, কিন্তু এখানে তো মিড টার্মে আমাদের ডিউটি করতে হয়, সাথে পরীক্ষা দিতে হয়। তো প্রিপারেশনটা আগে থেকে গোছানো না থাকলে তখন আসলে পারা সম্ভব হয় না। এর জন্য আগে থেকে প্রিপারেশন নেওয়া সবচেয়ে ভালো। আমরা হচ্ছে আহ যেহেতু রিসেন্ট যারা পাশ করেছে তাদের কাছ থেকে তাদের সফলতার গল্পটা শুনবো। আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ খালেদ বিন ইসমাইল ভাইয়া। তিনি আছেন বাংলাদেশ শিশু হসপিটালে আরএমও হিসেবে। ভাইয়া, আপনি আপনার ফিলিংস শেয়ার করবেন আমাদের সাথে প্লিজ। আসসালামু আলাইকুম হ্যালো। রহমতুল্লাহ। জি, মিলে আপুকে ধন্যবাদ। জি ভাইয়া, আপনি আমাদের সাথে ছিলেন, এখন আপনার ফিলিংসটা আমাদের আপকামিং আমাদের যেসব স্টুডেন্ট আছেন তাদের জন্য একটু শেয়ার করবেন, যাতে ভাইয়ারা পুরা উপকৃত হয়। আচ্ছা, ধন্যবাদ আপু আপনার পরিচয় পর্ব প্লাস হচ্ছে আমাকে অ্যাড্রেস করার জন্য। আর আমি একটু দুঃখ প্রকাশ করছি, আমি আসলে ভিডিওটা অন করতে পারছি না, এই জন্য দুঃখ প্রকাশ করছি। আমি একটু বাহির থেকে আসছি সেজন্য। আচ্ছা, চমৎকার একটা প্রোগ্রাম আমার মনে হয়। আহ, মানে মিড টার্মে আপনি প্রিপারেশন নিবেন, কিভাবে নিবেন, সিনিয়র যারা ছিলেন পরীক্ষা দিয়েছেন তাদের অনুভূতিগুলো কেমন ছিল বা তারা কোথায় কোথায় স্ট্রাগল ফিল করেছে, এই সব কিছু নিয়ে আজকের প্রোগ্রাম প্লাস হচ্ছে ওরিয়েন্টেশন প্রোগ্রাম। যারা ইনশাল্লাহ আমাদের নেক্সট বেচে বা নেক্সট সেশনে যারা পরীক্ষা দিবেন তাদের মানে তাদেরকে অ্যাড্রেস করেই মূলত এই প্রোগ্রামটা। তো ফিলিং শেয়ারিং বলতে হচ্ছে আসলে সবকিছু সফলতা বলি অথবা একটা আনন্দর যে জায়গাটা, সে সবসময় তো ভালোই। সবসময় একটা যে কোনো অ্যাচিভমেন্ট বা যে কোনো বিষয় আপনি বিজয় করলে এটা ভালোই লাগবে। মিড টার্মে তার মধ্যে একটা, মিড টার্মে আমরা আসলে পার্ট 1-এর যাত্রা যখন শুরু করলাম, পার্ট 1-এর যাত্রা শুরু করার পরে পার্ট 1 যারা পাশ করছে তারা এরপর আবার 2 বছর আমাদের ট্রেনিং এর মধ্য দিয়ে যেতে হয়। খুব হেট্রিক ট্রেনিং, সবাই জানে যারা এফসিপিএস ট্রেনিং এ আছেন। এর মধ্যে হচ্ছে আমাদের তো যে পরিমাণ মানে মর্নিং সেশন প্লাস হচ্ছে আমরা যারা গভর্নমেন্ট হসপিটালে ট্রেনি হিসেবে ছিলাম, আমি ঢাকা মেডিকেল কলেজেই ছিলাম 24 থেকে 26 পর্যন্ত, মানে 25-এর লাস্ট পর্যন্ত। তো ওই সময়টুকুতে হচ্ছে ওয়ার্ডের যে লোড, এর পাশাপাশি বিভিন্ন জার্নাল প্রেজেন্টেশন সেমিনার এগুলো তো আছেই। আর বিভিন্ন ক্লাসও হতো অবশ্য আমাদের মাঝে মধ্যে। তো এটাও একটা ভালো দিক। তো সব মিলিয়ে আপনি আলাদা করে প্রিপারেশন নেওয়া, এটা সত্যি সময় বের করা এটা সত্যি কঠিন। সত্যি কঠিন, তবে জেনেসিস যে জিনিসটা আমাদেরকে উপকৃত করে বলে আমি মনে করি পার্সোনালি, সেটা হচ্ছে একটা ক্লাস রুটিন। যেমন জেনেসিস এর সাথে আপনি যদি থাকেন বা আমরা যারা ছিলাম আমরা দেখছি 6 মাসে আপনি কিভাবে পড়বেন, কোন কোন সিস্টেম গুলো পড়বেন, পড়ার পরে সেখান থেকে কি পরিমাণ বা কিভাবে এসবিএ গুলো আপনার কাছে আসতে পারে। আপনার রিটেনে ওই টপিক থেকে রিটেনের মানে কোন কোয়েশ্চেন গুলো বা কোন টপিকস গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, সেগুলো আপনি সময়ের মধ্যে লিখতে পারছেন কিনা, এগুলো খুবই ইম্পর্টেন্ট ছিল। আপনি এসবিএ কোথায় থেকে আসবে আমরা কেউ জানি না, কিন্তু আপনি যখন এসবিএ বারবার সলভ করতে থাকবেন তখন বোঝা যাবে হচ্ছে মানে এই ধরনের টপিকস থেকে আমার এসবিএ আসতে পারে। সেকেন্ড জিনিসটা হচ্ছে কিছু জিনিস আনকমন এবং হচ্ছে ইরিলিভেন্ট জিনিস বা কখন আমরা মানে পড়ি না বা আমাদের চোখে এড়িয়ে যায়, সেরকম 2টা টপিকস বিসিপিএস এর জন্য বিশেষ করে
সেটা হচ্ছে আমাদের বায়োস্টেট এবং হচ্ছে ইথিক্স। তো জেনেসিসে থাকলে যেটা হয় হচ্ছে জেনেসিসের পক্ষ থেকে ইথিক্স এবং হচ্ছে বায়োস্টেটের আলাদা করে ক্লাস নেওয়া হয়, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি তো ক্লিনিক্যাল পোর্শন আপনি নিজে পড়ছেন, কিন্তু পাশাপাশি কেউ আমাদেরকে আচ্ছা, আসলে স্ট্যাটিস্টিক্স গুলো বা হচ্ছে বায়োস্টেট গুলো প্লাস আমাদের ইথিক্স এর যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু কোথাও এইভাবে সলভ করা বা কোনো কিছু করা এটা দেওয়ার নাই, বা আমরা এগুলো আসলে চিন্তাও করি না। কিন্তু প্রতিবারে মানে এর আগের বারও এসছে, আমাদের সময় আসছে, তো প্রতিবারে আমরা দেখি হচ্ছে ইথিক্স এবং হচ্ছে বায়োস্টেট থেকে প্রশ্ন আসছে। তো জেনেসিস এর সাথে থাকলে যেটা হবে যে জেনেসিস এখানে যেহেতু ক্লাস নেবেন, জেনেসিস পরীক্ষা নেবেন, জেনেসিস এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করছেন যে কোন কোন টপিকস গুলো আসতে পারে, এমন চমৎকার ক্লাস হয়, মানে বিশেষ করে বায়োস্টেটের ক্লাসটা। আমি বলবো এটা অবশ্যই আপনাদের জন্য, এটা যারা আপকামিং এই ব্যাচগুলোতে যারা ভর্তি হবেন বা ভর্তি হচ্ছেন তাদের জন্য খুবই উপকৃত হবে। আর আমার ক্ষেত্রে আমি যেটা বলি হচ্ছে মানে রিটেন গুছানো বা রিটেন গুছানোর জন্য যে একটা গাইডলাইন দরকার, সেটা আমার মনে হয় জেনেসিস বরাবরের মতোই আমার আমার মনে হয়েছে সেরা। কারণ জেনেসিস পরীক্ষা নিবে, প্রি মক নিবে, মক নিবে, মানে তারপর তো 24/7 অলওয়েজ মানে ওপেন। তো এই জিনিসটা আসলে অন্য কোথাও আছে কিনা আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমাদের জন্য খুবই খুবই হেল্পফুল। যে জিনিসের সব সময় আমাদের মানে যে কোনো প্রয়োজনে, তারপরে যে কোনো বিষয় আমাদের সলভ করার ক্ষেত্রে যে কোনো আমরা প্রবলেম ফেস করি, এগুলোর জন্য জেনেসিস আমাদেরকে মানে এজ এ পরিবার হিসেবে সদস্যদের যেভাবে আমরা আগলে রাখি, আমার মনে হয় জেনেসিস আমাদেরকে সেভাবেই মানে আগলে রাখছিল। তো আমি জেনেসিসের উত্তরোত্তর সাফল্য কামনা করি। প্লাস হচ্ছে যারা ভর্তি হবেন অবশ্যই আপনারা একটু চেষ্টা করবেন জেনেসিসের সাথে তাল মিলিয়ে, বিশেষ করে জেনেসিসের সাথে তাল মিলিয়ে আপনারা আপনাদের সিলেবাসটুকু পড়ার জন্য ভালোভাবে পড়বেন। প্লাস হচ্ছে যে জিনিসগুলো আনকমন মনে হয় বা জেনেসিস প্রশ্ন দিচ্ছে মনে হয় যে এটা মানে একটু কঠিন কোয়েশ্চেন হয়েছে, অথবা এই ধরনের কোয়েশ্চেন তো আসে না, এভাবে ভাবার কোনো কারণ নেই। যে কোনো সময় যে কোনো প্রশ্ন আসতে পারে, ওইভাবে মেন্টালি প্রিপারেশন নিয়েই আপনার পরীক্ষাগুলো দিবেন। পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন ভুলগুলো সর্ট আউট করবেন, ভুলগুলোর মানে সলভ করার চেষ্টা করবেন, বা ওইখান থেকে যেন পরবর্তী আর যেন এই ভুলগুলো যেন না হয় সেই দিকেও খেয়াল রাখবেন। আর জেনেসিস তো বললামই বরাবরের মতো সেরা। আর জেনেসিস আশা করে আমাদের মতো যারা ভবিষ্যতে যারা ভর্তি হবেন সেই কোয়ালিটিটা মেনটেন করবেন। আর হচ্ছে আমাদের যে ক্লিনিক্যাল ক্লাসগুলো এবং হসপিটাল ক্লাসগুলো যদি সম্ভব হয় মানে একটা মানে একটা কোর্সের ভিতরে যেন আমাদেরকে যেন এই সার্ভিসগুলো যেন একটু প্রোভাইড করা যায়, সেই বিষয়েও আপনারা একটু দৃষ্টিপাত করবেন। আর আমাদের ভবিষ্যতে যে আপু ভাইয়ারা ভর্তি হবেন এবং হচ্ছে পরীক্ষা দিবেন তাদের জন্য শুভকামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত ফিলিং শেয়ারিং এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, খালেদ ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া কিছু জিনিস কিন্তু খুব সুন্দর করে বলেছেন, যেমন বায়োস্ট্যাটিস্টিক্সের কথা। এটা আসলেই সত্য। যেমন বায়োস্ট্যাটিস্টিক্স নিয়ে কিন্তু আগে কোনো প্রশ্ন হতো না। আমার মনে আছে যে 24শে জানুয়ারিতেই প্রথম প্রশ্নটা আসছিল। তো হচ্ছে গিয়ে এসবিএ, এসএ কিউ দুইটাতেই আসে। তো আমরা সবসময় জেনেসিসে যারা আছে তারা হচ্ছে প্রিভিয়াস কোশ্চেনটা খুব রিসার্চ করি, যে প্রিভিয়াস কোশ্চেন কি আসছে। আমরা কোনো কিছুই মানে আসলে বাদ দেই না, যেগুলো হচ্ছে গিয়ে সবসময় চেষ্টা করি আপডেটেড থাকার জন্য। আর আপডেট থাকাটাই সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, কারণ হচ্ছে প্রিভিয়াস সব কোশ্চেন যা যা আসছে তার থেকে নতুন ভাবে হয়তো বা 10% আসবে, কিন্তু বাকি 90% তো আপনার কাভার করতেই হবে। আর এখানে হচ্ছে আপনি যদি ওই 90%-এর প্রিপারেশন নেন, বাকি 10%ও আপনার হয়ে যাবে। কারণ আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। যে কোনো জিনিসের কনসেপ্ট ক্লিয়ার থাকলে আপনি অবশ্যই হচ্ছে গিয়ে বাকিটুকু অ্যান্সার করে আসতে পারবেন ইনশাল্লাহ। তারপরেও সবসময় সব কমন পড়ে না। আমরা যতটুকু চেষ্টা করি যে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা আমাদের আসলে কলিগ, আপনারা সবাই আমাদের কলিগ। আপনারা আমাদের হচ্ছে গিয়ে হয়তো এক ব্যাচ দুই ব্যাচ জুনিয়রই হবেন। তো সবাই আমাদের কলিগ, সবার যেন মানে সম্পূর্ণ ভালোভাবে লিখে আসতে পারে। রিটেনের টাইম মেনটেনেন্স, যেগুলো ভাইয়া খুব সুন্দরভাবে বললেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আর হ্যাঁ, অস্পির কথাটা যেটা ভাইয়া বললেন, অস্পি আর হচ্ছে ক্লিনিক্যাল ক্লাসগুলো ইনক্লুড করা। অস্পিটা আমরা কিন্তু ক্লাস নিয়ে থাকি, কিন্তু দেখা যায় রিটেনের পরে ক্লাসগুলো তখন হোল্ড হয়ে যায়।
সেটা হচ্ছে গিয়ে ক্লিনিক্যালের আগে আবার ক্লিনিক্যাল ক্লাসগুলো নতুন ভাবে নেওয়া হয়, কারণ ক্লিনিক্যাল ক্লাসগুলা কি প্র্যাকটিসের ব্যাপার। এটা আপনি যখন জেনেসিসে প্রেজেন্ট থেকে ভাইয়াদের সাথে একবার প্র্যাকটিস করবেন, অথবা ওই অস্পি যে আমরা পরীক্ষাটা নেই সেখানে যখন একবার প্র্যাকটিস করবেন, আপনার যে কি উপকার হবে। যেমন আমি জেনেসিসে পরীক্ষা দিতে গিয়েছিলাম ক্লিনিক্যাল, সেখানে আমার রেসপিরেটরি সিস্টেমটা করতে দিয়েছিল, সেভেন ক্র্যানিয়াল নার্ভ করতে দিয়েছিল এগুলা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের পেডিগ্রি চার্ট। তখন বুঝলাম যে পেডিগ্রি আমি যতই পারি, যখন আমি অস্পিতে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতেছি তখন আমার ভুল হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে গিয়ে প্র্যাকটিসিং আসলে। এই জন্য পরীক্ষার আগে প্র্যাকটিসটা খুব জরুরি। আর হ্যাঁ, ইনক্লুড থাকলে খুবই ভালো হয়। আমাদের ক্লিনিক্যাল ক্লাস আগেও নিয়ে নেওয়া গেলে খুবই ভালো হয়। এই নিয়ে আমরা বাকি মেন্টরদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আপনার সুন্দর সাজেশন দিয়েছেন। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। মাহবুব খান আছেন, ভাইয়া আছেন, সাবরিনা আপু, সঞ্জনা আপু, আপনারা আছেন। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান যে আমাদের এই সেশনে কি, মানে আমরা কিভাবে প্রিপারেশন নিবেন আপনারা, বা কিভাবে জয়েন করবেন, আপনারা হচ্ছে কি আমাদের প্রশ্ন করতে পারেন। ভাইয়া, আবুজার গিফারি ভাইয়া কি আসছেন? মামুন ভাইয়া হ্যাঁ ম্যাম, স্যার যুক্ত হচ্ছেন একটু। বা তারান্নুম আপু যদি আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। গিফারি ভাইয়া এসেছেন আপনি? ভাইয়া শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আসসালামু আলাইকুম নীলুফা আপা, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনার জন্য আমরা অপেক্ষা করছিলাম। ও, আই এম সো অনার্ড, আই এম সো প্লিজড। আচ্ছা, আমাদের খালেদ ভাই কথা বলে বলে ফেলছে। হ্যাঁ, জি, খালেদ ভাইয়া তার ফিলিংস শেয়ার করেছেন এবং কিছু সাজেশন দিয়েছেন আমাদেরকে, যে আমরা যেন হচ্ছে গিয়ে আমাদের অস্পি ক্লাস, ক্লিনিক্যাল ক্লাসগুলো আমাদের হচ্ছে আহ, এই সেশনে হচ্ছে অ্যাড করে দিতে পারি, তাহলে হচ্ছে সুবিধা হয় বাকি আদার্স যারা পার্টিসিপেন্ট থাকবেন আমাদের তাদের জন্য। ওকে, খুবই সুন্দর পরামর্শ, এবং সেই পরামর্শে আলোকে অবশ্য জি, আমরা কাজ করেছি। আমি শুরু করি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, জি ভাইয়া, আপনি শুরু করেন। আজকে আমাদের স্পিকার আবুজার গিফারি ভাইয়া, তিনি এফসিপিএস মিড টার্ম কার্ডিওলজিতে আছেন। এখন কি ভাইয়া বাংলাদেশ শিশু হসপিটালে আছেন না? আমি আছি আপু, বাংলাদেশ হাসপাতালে আছি আপনাদের পাশে। ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে ভাই, শুরু করেন। ঠিক আছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আছি ডাক্তার আবুদর বুখারী। জাস্ট প্লিজ গিভ মি 10 সেকেন্ড। ওকে। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আজকে আমি বলবো যে আপনারা খুব আর্লি পিরিয়ডে, অর্থাৎ আমাদের ব্যাচটি যখন শুরু হয়, আমাদের মিড টার্মের জন্য অনেকগুলো ক্যাটাগরি ব্যাচ থাকে। লং ব্যাচ থাকে, রেগুলার ব্যাচ থাকে, এক্সাম ব্যাচ থাকে, তারপরে অস্কি প্র্যাকটিস ব্যাচ থাকে। তো আমাদের হচ্ছে সবচেয়ে লম্বা ব্যাচ, লং ডিউরেশনের ব্যাচ যেটা আপনাদের এই লং ব্যাচ, এই ব্যাচে আপনারা যারা আছেন তারা স্বভাবতই বলা যায় যে তারা নিজেদেরকে নিয়ে একটু বেশি আপডেটেড থাকতে চান, বা নিজেদেরকে প্রথমবারই এফসিপিএস মিড টার্ম পাশের উপযোগী হিসেবে গড়ে তুলতে চান। তো এই জন্য আপনারা নিজেরা প্রস্তুতির জন্য এই ব্যাচটাকে বেছে নিয়েছেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, মিড টার্মের যে কারিকুলাম, সেই কারিকুলাম সম্পর্কে আপনার সাথে আমাদের আমি একটু 10 সেকেন্ড
আই এম সো সরি আসলে। তো যেটা বলছিলাম যে এফসিপিএস মিড টার্ম পরীক্ষার যে কারিকুলাম সম্পর্কে আমাদের আমাদের গেস্ট হিসেবে আজকে থাকবেন আমাদের সকলের প্রিয় মেন্টর, আমাদের বড় আপু ডাক্তার সাজেদ আরুনম আপু। আপু ডিটেলস আপনাদেরকে বলবেন সবকিছু। তো তবুও আর কি আমি কয়েকটা কথা একটু ইনিশিয়ালি বলি যে আপনারা সবাই জানেন যে আমাদের মিড টার্মে দুইটা অংশ আছে, একটা হচ্ছে রিটেন। রিটেনের দুইটা পার্ট, একটা হচ্ছে এসবি আর একটা এসিকিউ। আর যারা রিটেন পাস করবে তারা হচ্ছে আমাদের অস্কি বলি আমরা। অস্কির মধ্যে দুইটা পার্ট থাকে, একটা ক্লিনিক্যাল আর একটা হচ্ছে অস্পি। অস্পি স্টেশন থাকবে 10টা, ক্লিনিক্যাল অর্থাৎ শর্ট কেস হিস্ট্রি টেকিং এই টাইপের থাকবে হচ্ছে 5টা। এই টোটাল আমাদের 300 মার্কের পরীক্ষা, হ্যাঁ। তো আমাদের বেশ কয়েক বছরের যে অ্যানালাইসিস, আমি জাস্ট লাস্ট ইয়ারে আমি অ্যানালাইসিসটা বলি। লাস্ট ইয়ার বলতে লাস্ট সেশন আর কি। আমাদের এখানে এক্সাম অ্যাপিয়ার করছিল প্রায় 71, হ্যাঁ। এখান থেকে পাশ করেছে হচ্ছে 49। তার মানে আমাদের দেখেছি আমাদের 22 জন আমাদের ভাই বোনের আমাদের পরীক্ষার ফল রেজাল্ট খারাপ এসেছে, হ্যাঁ। এখন আসেন, যে 22 জনের খারাপ এসেছে, আমরা কি বলতে পারবো যে যে 22 জনের খারাপ এসেছে তারা পড়াশোনা করে নাই বা তারা ট্রেনিং করে নাই? বিষয়টা কিন্তু সেরকম না। আমাদের পেডিয়াট্রিক্স অন্তত অন্যান্য ফ্যাকাল্টির কথা আমি যদি নাই বলি, আমাদের পেডিয়াট্রিক্স এর কথা যদি আমি অন্তত বলি, আমাদের কিন্তু পেডিয়াট্রিক্সে মানে ইচ অ্যান্ড এভরি ইনস্টিটিউট আপনি সব জায়গাতে যদি খেয়াল করেন, সব জায়গাতে আমাদের ট্রেনিং ভালো হয়। আমাদের ট্রেনিং পিরিয়ড, আমাদের যে একাডেমিক কার্যক্রম, পেশেন্ট ফ্লো, সবকিছু মিলিয়ে প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আমাদের একটা একাডেমিক এনভায়রনমেন্ট আছে। তাহলে বলা যায় যে সবাই কিন্তু ভালো করে প্রস্তুতি নিয়েছে। তাহলে প্রশ্নের রেজাল্ট কেন খারাপ হলো? তাহলে তো সবার রেজাল্টটা ভালো হওয়ার কথা ছিল, হিসাব তো সোজা, তাই না? রেজাল্ট খারাপের পিছনে যে ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে আমরা নিজেদেরকে পরীক্ষা উপযোগী করে গড়ে তুলতে না পারা, এটা হচ্ছে মেইন কজ। দেখেন, হাসপাতালে ডিউটি কিন্তু আমরা সপ্তাহে 6 দিন যাচ্ছি। এই পাশাপাশি আমাদের ইভিনিং নাইট যে রোস্টার ডিউটি গুলো করছি, আমরা একাডেমিক যে প্রেজেন্টেশন সেগুলো করছি, লগ বুক ফিল আপ করছি, অল এভরিথিং ওকে, নো প্রবলেম। কিন্তু আমার রেজাল্ট খারাপ হচ্ছে কেন? কারণ আমি পরীক্ষার জন্য নিজেকে প্রিপেয়ার করতে পারছি না। আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দিই। দেখেন, আমরা আমাদের যে টোটাল আমাদের এসএকিউতে আমাদের 4টা গ্রুপ থাকে। 4টা গ্রুপের মধ্যে একটা গ্রুপে প্রায় 3টা 4টা করে কোশ্চেন থাকে। এখন আসেন, এই জায়গাতে আমি যদি বলি যে আমরা ওয়ার্ডে থ্যালাসেমিয়ার পেশেন্ট কয়টা দেখেছি, আপনি বলবেন হ্যাঁ ভাই আমার ইনস্টিটিউটে তো অনেক বেশি থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে, আমরা সবাই কম বেশি দেখেছি থ্যালাসেমিয়ার পেশেন্ট। কিন্তু আমি যদি আপনাকে বলি যে আপনার ওয়ার্ডে আপনি গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সি পেশেন্ট কয়টা পেয়েছেন, আপনাকে যদি বলি আমি যে আপনি কনজেনিটাল স্পেরোসাইটোসিস বা হেরিডিটারি স্পেরোসাইটোসিস এর পেশেন্ট আপনি কয়টা দেখেছেন, আপনি হয়তো বলবেন একটা, বা বলবেন বেশিরভাগ ক্ষেত্রে ম্যাক্সিমামই বলবে দেখি নাই। আপনার হাসপাতালে যদি আউটডোরের প্লেসমেন্ট থাকে তাহলে আপনি অবশ্যই নকটার্নাল এনিউরোসিস এর পেশেন্ট পেয়েছেন। বাট আপনার যদি হাসপাতালে আউটডোর প্লেসমেন্ট না থাকে তাহলে আপনি ইনডোরে কখনোই নকটার্নাল এনিউরোসিস এর পেশেন্ট আপনি পাবেন না। উইলসনস ডিজিজের কথা যদি বলি, আপনি উইলসনস ডিজিজ বা সিস্টিক ফাইব্রোসিস এই টাইপের পেশেন্ট গুলো কয়টা পেয়েছেন, আপনি হয়তো বলবেন যে আমি একটা দুইটা বা পাইনি। ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যান্সার আসবে যে আমি একটাও পাইনি। কিন্তু ইনভেরিয়েবলি আমাদের সিস্টিক ফাইব্রোসিস থেকে কোশ্চেন আসছে, ইনভেরিয়েবলি আমাদের কনজেনিটাল স্পেরোসাইটোসিস থেকে কোশ্চেন আসতেছে, বা আমি যদি বলি নকটার্নাল এনিউরোসিস থেকে কোশ্চেন আসতেছে। তাহলে দেখেন, এই যে ডিজিজ গুলো আমি বললাম, এগুলো আপনার পরীক্ষার জন্য পড়তে হবে। এগুলো আমার সিনারিও বেসড কোশ্চেন। আপনি একটা কোশ্চেন আপনি সিনারিও ধরতে পারতেছেন না, তার মানে আপনি কোনো কোশ্চেন ওখানে যে আমাদের 7 মার্ক বা 10 মার্ক থাকবে, আপনি একটা অ্যান্সার দিতে পারবেন না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ওয়ার্ডের মতো করে তো আপনি পড়ছেনই, সবকিছু ঠিক আছে, কিন্তু ওয়ার্ডের পাশাপাশি আপনাকে সিনারিও বেসড পড়াশোনা করতে হবে বা পরীক্ষার উপযোগী করে আপনাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে? তাহলে দেখবেন আপনার জন্য পাশ করাটা তুলনামূলক easy। এবার আসেন জেনেসিস, এক্ষেত্রে আপনাকে কিভাবে help দেয়। আমি সবসময় বলি জেনেসিস আপনাকে এমন কোনো বিষয় না যে আপনাকে মানে শুনতে একটু সিলি মনে হলো, বিষয়টা সত্যি যে আমরা মঙ্গল গ্রহ থেকে কোনো জিনিস নিয়ে এসে আপনাকে পড়াবো, বিষয়টা এরকম না। ঠিক আছে? আমরা আপনাকে যেটা পড়াবো সেটা আপনি হয়তো জানেন, আপনি ওয়ার্ডে দেখেছেন। এই যে এক্সামিনেশন আমরা দেখেন সেই এমবিবিএস লেভেল থেকে এক্সামিনেশন করে আসতেছি, তাই না? শর্ট কেস অসপি, অসপিও আপনি এমবিবিএস লেভেলে আপনি অসপি এক্সাম দিয়েছেন, এটা আপনার কাছে নতুন কিছু না। বা আমি যদি বলি থ্যালাসেমিয়া, আপনাকে কি পড়াবো? আমি থ্যালাসেমিয়া বলেন, আপনি অল এ টু জেড আপনি মর্নিং সেশনে সবকিছু কিন্তু প্রেজেন্ট করেছেন। তাহলে জেনেসিসের প্রয়োজনটা কি? জেনেসিস সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আপনাকে
আমাদের পিডিয়াট্রিক্সের টোটাল যে আমাদের সিলেবাসটাকে আমরা 14টা সেগমেন্টে ভাগ করছি, 14টা সিস্টেমে ভাগ করছি। এই 14টা সিস্টেমে আমি আপনাকে সিস্টেম ওয়াইজ পড়াবো। আমি আপনাকে যেদিন কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো সেদিন আমি আপনাকে মিড টার্মের কোশ্চিন দেখিয়ে মিড টার্মের কোশ্চিনের আলোকে আমি আপনাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম পড়াবো। দেখেন, আপনি যদি মনে করেন যে আমি পার্ট টু প্রিপারেশনের মতো করে পড়বো, তাহলে কিন্তু আপনার মিড টার্ম পাস করা কঠিন হয়ে যাবে, কারণ আপনাকে বুঝতে হবে মিড টার্মে কি টাইপের কোশ্চেন আসে। এজন্য আমরা আপনাদেরকে খুব সহজে যদি বলে মিড টার্মের উপযোগী করে গড়ে তুলবো। আমি আপনাকে পার্ট টুর উপযোগী করে গড়ে তুলবো না এখন, কারণ পার্ট টুর প্রিপারেশন আরো বেশি ভাস্ট, আরো বেশি ইলাবোরেটেড প্রিপারেশন। বাট আপনাকে আপাতত পাস করতে হবে কি, মিড টার্ম পাস করতে হবে। এজন্য আমি আপনাকে মিড টার্মের উপযোগী করে গড়ে তুলবো। আপনারা আমাদের ক্লাসগুলো দেখবেন। আমাদের যে সকল মেন্টর, আমাদের প্রায় 15 জন মেন্টর আছেন আলহামদুলিল্লাহ, এবং প্রত্যেকটা মেন্টরই খুবই এক্সপার্ট, ডেডিকেটেড। তারা ক্লাসটাকে আপনাদের জন্য প্যালাটেবল করার জন্য, আপনাদের কাছে সহজভাবে উপস্থাপন করার জন্য, মিড টার্মের উপযোগী করে গড়ে তোলার জন্য আপনার কাছে ক্লাসটাকে সাবলীলভাবে উপস্থাপন করবে। দেখবেন ইনশাল্লাহ এই ক্লাসগুলো করার পরে আপনার মিড টার্মের কোশ্চেন সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হবে, এবং এই মিড টার্মের আলোকে আপনার কি পড়া লাগবে, কোন টপিকস পড়া লাগবে, সেই বিষয়টা সম্পর্কে আপনার সুন্দর একটা আইডিয়া। আমি যদি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই, আচ্ছা মামুন ভাই আমাকে একটু কোহোস্ট বানায় দেন, আমি শেয়ার করতে পারতেছি না। মামুন ভাই শুনতে পাচ্ছেন? আমাকে কোহোস্ট বানিয়ে দেন। ওকে, আমি যদি আপনাকে একটু শেয়ার করি আমাদের সিস্টেমগুলো, give me 10 seconds, screen share. ওকে, আপনারা আশা করি দেখতে পাচ্ছেন। দেখেন, আমরা আমাদের যে লেকচার ক্লাস, এই লেকচার ক্লাসগুলো দেখেন, লেকচার 1 নিওনাটোলজি, লেকচার 2 নিউট্রিশনাল প্রবলেম, জিআইটি হেপাটোলজি, এইভাবে আমরা টোটাল 14টা লেকচারে সাজিয়েছি। এবং এই 14টা লেকচারে মাঝে মাঝে কিন্তু আপনাদের ক্লিনিক্যাল ক্লাস, শর্ট কেস হবে, ঠিক আছে, তারপরে অসপি লেকচার হবে। দেখেন, আমাদের শুধুমাত্র লেকচার হবে বিষয়টা এরকম না, লেকচারের পরে কিন্তু পরের দিন কিন্তু দেখেন এখানে ওই মানে প্রিভিয়াস ডেতে আপনি যে লেকচারটা করেছেন, ওই প্রিভিয়াস ডে এর উপরে ওই লেকচারের উপরে কিন্তু এক্সাম থাকবে। দেখেন, লেকচার 1 নিওনাটোলজি, এক্সাম 1 নিওনাটোলজি, অর্থাৎ পরের দিন আপনি কিন্তু এক্সাম দিবেন। আপনি এক্সামের মধ্যে 10টা এসিকিউ থাকবে, সরি 10টা এসবিএ থাকবে, 2টা এসিকিউ থাকবে, ঠিক আছে। এই নিওনাটোলজির উপরে আপনি সুন্দর করে এক্সাম দিবেন। এক্সাম দিয়ে স্ক্যানে আপনি ছবি তুলে আমাদের এক্সিকিউটিভের নাম্বারে আপনি পিডিএফ করে পাঠিয়ে দেবেন। ওই পিডিএফ আমাদের মেন্টর কিন্তু দেখবেন, ঠিক আছে। এখন দেখেন, আপনি তো এক্সাম দিয়েছেন, এখন আপনি কি নিজে নিজেকে অ্যাসেস করা কিন্তু এই পৃথিবীতে খুব কঠিন কাজ। আমরা এই পৃথিবীতে নিজের ভুল কখনো ধরতে পারি না, তাই না? আমাদের কাছে মনে হয় আমি সবচেয়ে কারেক্ট। এই পৃথিবী, এটা হচ্ছে বাই ডিফল্ট মানুষের হিউম্যান নেচার। হ্যাঁ, তো আপনি যেটা লিখেছেন সেটা কি পারফেক্ট হয়েছে, নাকি এর চেয়ে ভালো লেখা উচিত ছিল? এই জন্য মেন্টর আপনাকে একটা সলভ ক্লাস নেবেন। জাস্ট লাইক পার্ট 1 আপনারা যেমন যখন পরীক্ষা দিয়েছেন, পার্ট 1 প্রিপারেশন হবে, তখন আপনারা কোশ্চেনের উপরে সলভ ক্লাস করছেন, যেমন ঠিক তেমনই মিড টার্মে আপনি যে পরীক্ষা দিলেন যে কোশ্চেনের উপরে, সেই কোশ্চেনের সলভ ক্লাসটা, অর্থাৎ এখানে মেন্টর আপনাকে বুঝিয়ে দিবে এটা কিভাবে লেখা উচিত ছিল, এটা কোশ্চেন কেন এটা না। তাহলে এই সুন্দর একটা সলভ ক্লাস কিন্তু আপনি তখন পেয়ে যাবেন, ঠিক আছে। এই সলভ ক্লাসটা যখন আপনি পাবেন, তখন আপনার কাছে মনে হবে যে আমি যে জিনিসগুলা লিখেছি, যে জিনিসগুলো আমার লেখা আরো ইলাবোরেটলি লেখা উচিত ছিল, সেটা আপনি তখন নিজের ক্রিটিসিজমটা নিজে আপনি তখন বুঝতে পারবেন, আপনি নিজে তখন ইমপ্রুভমেন্টটা হবে। এইভাবে আমাদের টোটাল 14টা লেকচার এবং 14টা এক্সাম, 14টা সলভ ক্লাস হবে। শুধুমাত্র তাই না, আমরা এই যে 5টা লেকচার পর একটা রিভিউ এক্সাম নিব। রিভিউ এক্সামে এই 5টা লেকচারের সমস্ত টপিক থাকবে, তাহলে আপনার সুন্দর একটা রিভিশন হয়ে যাবে। এভাবে 3টা থাকবে রিভিউ এক্সাম, এবং লাস্টে থাকবে আমাদের মডেল মক। অর্থাৎ আমরা হচ্ছে টোটাল 14টা সিস্টেমকে 7টা করে ভাগ করব। সেখানে মডেল টেস্ট 1, মডেল টেস্ট 2, ঠিক আছে। এবং পরবর্তীতে বিসিপিএস এর আদলে আমাদের মক টেস্ট থাকবে 2টা, একটা এসবিএ এবং একটা এসিকিউ। এই টোটাল আমাদের যে রোডম্যাপ, এই রোডম্যাপ অনুযায়ী যদি আপনি সামনে আগান, তাহলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এফসিপিএস মিড টার্ম পাস করা একবারে আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, আমি মোটামুটি টোটাল এই কারিকুলাম, এই শিডিউল, এইখানে আপনাদের সাথে থাকবো, পুরো সেশন জুড়ে থাকবো ইনশাআল্লাহ।
অ্যাজ এ কোঅর্ডিনেটর। এবং পাশাপাশি আমাদের আজকে অলরেডি আমাদের বাকি তিনজন মেন্টর আছেন। আমাদের আসাদে তারানুম আপু আছেন, আমাদের মিলি আপু আছেন, তারপরে আমাদের খালিদ ইসমাইল ভাই আছেন, যিনি এবারে মিড টার্ম পাস করেছেন সাকসেসফুলি। এছাড়াও এর বাইরে আমাদের আরো প্রায় 10 থেকে 12 জন মেন্টর আছেন, যারা আমাদের এখানে ডেডিকেটেডলি কাজ করছেন, যারা নিজেদের ট্রেনিং সবকিছুর পাশাপাশি আপনাদের কাছে মিড টার্মটাকে সহজভাবে উপস্থাপন করার জন্য ক্রমাগত চেষ্টা করে যাচ্ছেন। তো সবকিছু মিলিয়ে আমরা আপনাদেরকে নিয়ে খুবই আশাবাদী। আমাকে এখন যারা আমাদের সাথে উপস্থিত আছেন এবং ভবিষ্যতে যারা লাইভ দেখবেন, আপনাদেরকে নিয়ে আমি খুবই আশাবাদী। আমরা সবাই মিলে খুব সুন্দর একটা সময় কাটাবো সামনে 6 মাস ইনশাআল্লাহ। এবং আমাদের একটাই টার্গেট থাকবে, আগামী ডিসেম্বরে যে অনুষ্ঠিতব্য যে মিড টার্ম, সেই মিড টার্মে একবারে পাশ করে যাব। প্রিয় শিক্ষক বৃন্দ, একটা জিনিস সবসময় মনে রাখবেন, মিড টার্মে আপনার পাশ না করার পেছনে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কারণটা হতে পারে, আল্লাহ না করুক, সেটা হচ্ছে আপনার মনে যদি একবার মনে হয় আপনার হৃদয়ের মধ্যে যে না, মিড টার্মে পরে তো ক্যারি অন সিস্টেম আছে, আমি যদি ফেল করি নো প্রবলেম, আমি ফেল করলাম, সামনে তো ট্রেনিং আমি করতেই পারবো, টাকা পাবো, পরে আবার পরীক্ষা দিয়ে দেবো। নেভার এভার ডোন্ট ডু দিস প্লিজ, ডোন্ট ডু দিস। যদি আপনি এটা মাথায় রাখেন, তাহলে আপনার পড়াশোনাতে মনোযোগ আসবে না, এটা খুবই স্বাভাবিক। এবং আপনার যদি এরকম পড়াশোনাতে মনোযোগ না আসে, আপনার পাশ করাটা খুব দূর হয়ে যাবে। এবং মনে রাখবেন, আপনি যখনই পরীক্ষা দেন না কেন, আপনার একটা পরীক্ষার জন্য একটা স্ট্রেস আপনাকে নিতে হবে। এবং আমাদের জন্য যে কোনো পরীক্ষার স্ট্রেস অনেক বেশি, অনেক বেশি। তাই প্রিয় চিকিৎসক বৃন্দ, আমরা বারবার স্ট্রেস নিব না ইনশাল্লাহ। আমরা একবারই ভালো করে পড়াশোনা করব, একবারই এফসিপিএস মিড টার্ম পিডিয়াট্রিক্স পাস করে যাবো ইনশাল্লাহ। হ্যাঁ। তো এছাড়াও আজকের শিডিউল রিলেটেড বা যে কোনো প্রবলেম রিলেটেড যে কোনো প্রশ্ন থাকলে আপনারা চ্যাট বক্সে করবেন প্লিজ। আমরা চ্যাট বক্সের কোশ্চেন গুলা নিয়ে আপনাদের সাথে উত্তর দিব। ইতিমধ্যে আমাদের গেস্ট, আমাদের সবার প্রিয় আমাদের সিনিয়র মেন্টর আসাদে তারানুম আপু যুক্ত হয়েছেন। আমরা পরবর্তীতে আপনার কাছে কথা শুনবো ইনশাল্লাহ। আমি আজকে এই পর্যন্তই কথা আপাতত বলতেছি। পুরো সেশন জুড়ে আমি থাকবো, সবাই থাকবো আমরা আপনাদের পাশে। আপনাদের কোনো ভয় নাই, আপনারা শুধুমাত্র ক্লাসগুলো রেগুলার করবেন, রেগুলার এক্সাম দেবেন। আপনাদের প্রতি আমাদের এই অনুরোধ। যারা ঢাকাতে আছেন, আপনারা অফলাইনে চলে আসবেন, সপ্তাহে 1 দিন বা 2 দিন আপনি জাস্ট আপনার ট্রেনিং শেষ করে সরাসরি আমাদের জেনেসিসে চলে আসবেন। যারা ঢাকার বাইরে আছেন, তারা আমাদের ক্লাসে রেগুলারিটি মেনটেন করবেন। একটু অনলাইনে একটু কষ্ট হবে, 6 মাস, এই 6 মাস কষ্ট করে হলেও আপনি একবারে মিড টার্মটা পাস করেন, আপনার জন্য আমাদের সবার পক্ষ থেকে এটাই চাওয়া। তো প্রিয় চিকিৎসক বৃন্দ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ গিফারি ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া যেসব বললেন যে হচ্ছে সবকিছু কনসাইজ করে দেয়া হবে ইনশাল্লাহ, আপনারা বাকিটুকু নিজেরাই পারবেন। এখন সবকিছু যদি শিডিউল মতো যায় তাহলে ইনশাল্লাহ সবাই পাস করবেন। 6 মাস যে সময়টা, এটা মোর দেন এনাফ আসলে। কিন্তু সময় আছে বা পরে পাস করবো এরকম চিন্তা করলে আসলেই সম্ভব না। আর সবচেয়ে বড় কথা যেটা, একই কষ্ট আমরা বারবার কেন করব, একবারই পাস করে যাব। এটাই আমাদের আজকের হচ্ছে গিফারি ভাইয়ার মূল যে হচ্ছে আমাদের জন্য একটা আহ মানে কি বলবো এটাকে, আমাদের জন্য যে এক্সাম্পলটা দিলেন এটাই হচ্ছে গিয়ে মেইন। এবার আমরা হচ্ছে আসাদি তারানুম আপুর সাথে কথা বলতে চাচ্ছি। আপু, আপনি যদি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলতেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি আপু, শোনা যাচ্ছে, বলেন আপু, ভালো আছেন? আচ্ছা, হ্যাঁ ভালো আছি। আম, আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাদের সাথে যুক্ত আছেন। জেনেসিস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর রাসেল তারানুম। আপনাদের সাথে আমরা যারা যুক্ত আছি, আমাদের আমরা সবসময় বলি জেনেসিসে যে একবার এসছে, আপনারা তো জানেন, অনেকেই হচ্ছে আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছেন, এবং যারা যুক্ত হবেন তাদের সবার উদ্দেশ্যেই বলবো, যারা এই সেশনটা পরবর্তীতে দেখবেন এবং যারা এখন দেখছেন তাদের সবাইকে বলবো, আপনারা জেনেসিসের একজন ফ্যামিলি মেম্বার হিসেবে ট্রিট হবেন। এবং জেনেসিসের সবসময় যেটা করে, সবসময় আন্তরিকতার সাথে চেষ্টা করে ডাক্তারদের জন্য কিছু করার। যারা আপনারা যুক্ত হয়েছেন তারা, গিফারি ভাই অলরেডি অনেক মূল্যবান কিছু কথা বলেছেন। তার মধ্যে আমি যে জিনিসটা একটু এমফাসাইজ করব সেটা হচ্ছে, আপনারা যেহেতু ভাইয়া বলেছেন যে একবারই ফার্স্ট চান্সটাকে আপনারা কাজে লাগাবেন আশা করছি। এবং সবাই হচ্ছে এখন অ্যাডাল্ট লাইফে, পড়ালেখা তো আছে, সাথে আমাদের তো ফ্যামিলি প্রেশার থাকে,
সোশ্যাল গ্যাদারিং থাকে, সবকিছু ডিউটি প্রেশার থাকে, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের চলতে হবে। যেহেতু এত কিছুর পরও আমাদের পড়ালেখাটা চালিয়ে যেতে হবে, এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনি চেষ্টা করবেন যে আপনি আহ, যেই জায়গায় থাকেন না কেন, যে ইনস্টিটিউটে থাকেন না কেন, আপনার পড়ালেখাটা যাতে ঠিকমতো কন্টিনিউ করে যান। অ্যাডাল্ট লাইফে যেহেতু আপনি আপনার পড়াটা ঠিকমতো করতে চেষ্টা করবেন, সেজন্য আমাদের পক্ষ থেকে আপনার জন্য যে অ্যাডভাইসটা থাকবে সেটা হচ্ছে আপনি যখন পড়বেন আপনার অবশ্যই মনে রাখতে হবে আপনার পড়ালেখাটা যেন ফ্রুটফুল হয়। ফ্রুটফুল হওয়ার জন্য আপনি ভাইয়া বলেছেন যে আমাদের যে স্টাডি ম্যাটেরিয়ালস এগুলো তো অলরেডি আপনারা সবাই জানেন, কোথা থেকে পড়বেন। কোনো কিছুই মঙ্গল গ্রহ থেকে আসলে আমরা পড়াবো না বা আপনি পড়বেন না। সেজন্য আপনার যে একটা সুনির্দিষ্ট গাইডলাইন প্রয়োজন, সেই গাইডলাইনটাই আমরা আপনাদের দিতে পারবো। এই গাইডলাইনের জন্য আপনার আমাদের সাথেই থাকতে হবে। আমরা যে স্কেজুল দিব সেই স্কেজুল অনুযায়ী যদি আপনি কন্টিনিউ করে যান, ইনশাল্লাহ আপনার পাশ করাটা ইজি হয়ে যাবে। মোরওভার আমি আরো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনি আগে নিজেকে প্রশ্ন করবেন আপনি এবার পরীক্ষা দেওয়ার জন্য আপনার মন স্থির করেছেন কিনা। আপনি যদি আপনার টার্গেটে আপনার গোলের পক্ষে না যান বা আপনি যদি ডিটারমাইন্ড না থাকেন যে আমি এবার পাশ করব কি করব না সেটা পরে কথা, আমি পরীক্ষায় অ্যাপিয়ার করব, এভাবে কিন্তু আসলে পড়া হয় না। অ্যাডাল্ট লাইফে যেহেতু অনেক প্রেশার থাকে, আমাদের পড়াটাকে আমাদের ডিটারমাইন করে পড়তে হয়। সো আপনার কাজ হবে আপনি আজকে থেকে এই মুহূর্ত থেকে ডিটারমাইন হয়ে যান যে আমি ডিসেম্বর মাসে পরীক্ষায় বসবো এবং আমার পরীক্ষাটা খুব ফ্রুটফুল হতে হবে এবং পাশ করেই আসতে হবে, এটা চিন্তা করেই আপনার পরীক্ষায় বসতে হবে। পরীক্ষায় যেহেতু বসবেন, আমরা যে স্কেজুলটা দিব সেই অনুযায়ী আপনি যদি ফলো করে করে যান, ইনশাল্লাহ আপনি পাশ করে যাবেন। এবং এই যে স্কেজুলটা ভাইয়া বলেছে, এটা দেখিয়েছেন যেটা, সেটার পাশাপাশি আপনার যেটা করতে হবে আপনি একটা মিনি স্কেজুল করবেন নিজের জন্য। যেমন ধরেন আমাদের প্রত্যেক বৃহস্পতিবার দিন এবং সোমবার দিন মোটামুটি আমাদের এই এই ধরনের ডে গুলো আমরা ক্লাস এবং এক্সাম রাখার চেষ্টা করি। সেজন্য আপনারা আপনারা যারা ডিউটিতে আছেন, ডিউটির টাইমটা বৃহস্পতিবার দিনটা একটু ফাঁকা রাখার চেষ্টা করবেন এবং অবশ্যই যারা ঢাকার মধ্যে আছেন তারা অফলাইনে এসে ক্লাস করার চেষ্টা করবেন, যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে ক্লাস করতে পারবেন। যেহেতু রেকর্ডেড ক্লাস থাকে, আমি পরের রেকর্ডেড ক্লাসটা শুনে নেব, এটা চিন্তা করাটা খুবই বোকামি। এবং আপনারা চেষ্টা করবেন যখনেরটা তখনই ক্লাস করার জন্য, যেদিন যে স্কেজুল অনুযায়ী যে টাইমে ক্লাস থাকবে সেই টাইমে করার চেষ্টা করবেন। এবং সেটা করার কারণে আপনার বেনিফিট হবে দুইটা। আপনি যদি খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করেন তাহলে দেখা যাবে আপনার ক্লাসের মধ্যে অ্যারাউন্ড 60 to 70% পড়াটা আপনার হয়ে যাবে, বাকি পড়াটা আপনি বাসায় গিয়ে রাতে একটু রিভিশন দিলে হবে। আর বাকি যে আহ, পড়াটা সেটা আপনি যেহেতু পরীক্ষার জন্য পড়ছেন, সেই পড়াটার জন্য আপনার পরবর্তীতে রিভিশনটা কাজে লাগবে। আপনার মিনি স্কেজুল যেটা আপনি, যেহেতু আমাদের এক সপ্তাহে একটা ক্লাস থাকলে তার ধরেন 7 দিন পরে বা 5 দিন পরেই পরীক্ষা থাকবে, সেই সময়ের মধ্যে আপনি ডিভাইড করে রাখবেন যে আমি এই দিনের মধ্যে সাপোজ রেসপিরেটরি সিস্টেম আপনি পড়ছেন, রেসপিরেটরি সিস্টেমের এই এই পোর্শনটুকু আমি আজকের দিনে পড়বো, আগামী দিন এভাবে পড়বো। এভাবে 7 দিনটাকে আপনি বা 5 দিনটাকে আপনি ডিভাইড করে আপনার মিনি স্কেজুল করবেন। সো এভাবে যদি পড়েন তাহলে আপনার পড়াটা হবে। আর অনলাইনে ক্লাস বা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ক্লাস করার একটা আরো একটা যে সুবিধা সেটা হচ্ছে আপনি মেন্টরদের সাথে ডিরেক্টলি কানেকশন হতে পারবেন এবং জিজ্ঞাসা করতে পারবেন আপনার কোনো কোয়ারি থাকলে অথবা আপনার কোনো কোয়েশ্চেন থাকলে, সবকিছুই আপনার আসলে খুব ক্লিয়ার বোঝা যাবে। বা আপনি কিছু বুঝছেন না, তখন আপনি কিন্তু চাইলে মেন্টরদের কাছে জিজ্ঞাসা করতে পারবেন। এবার আসি, ভাইয়া বলেছে আপনাদের পেপার 1-এ এসবিএ এবং পেপার 2-তে এসএ কিউ থাকবে। এটা শুধু রিটেনের কথা, রিটেন ছাড়াও আপনারা যারা লং বেচে অলরেডি যারা পাস করবে তারাই হচ্ছে অস্পে এবং ক্লিনিক্যাল ক্লাসে অ্যাপিয়ার করতে পারবেন।
সরি ক্লিনিক্যালে অ্যাপিয়ার করতে পারবেন। রিটেন পাস করার জন্য আপনি আমরা যা স্টাডি মেটেরিয়ালস বলে দিব ক্লাসে সেগুলোই আপনি ফলো করলে মোর দেন এনাফ। এখানে যেহেতু এক্সাম গুলো থাকে, এক্সাম গুলো আপনারা চেষ্টা করবেন খুব ভালো মতো করে পড়ে দেওয়ার জন্য। এতে যেটা সুবিধা হবে, আপনার প্রিপারেশনটা কমপ্লিট হবে। মোরওভার আপনি যখন পরীক্ষা শেষ হবে, আপনার রিটেন শেষ হলে, আপনি যেহেতু অসপি আছে, আমাদের যে অসপি লং ব্যাচের সাথেই অসপি ক্লাসগুলো হবে এবং ক্লিনিক্যাল ক্লাসগুলো হবে, সেগুলো আপনারা দেখবেন এবং ভালো মতো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। বিশেষ করে ক্লিনিক্যাল ক্লাসের যেই শর্ট কেস গুলো আপনাদের থাকে, হিস্ট্রি টেকিং থাকে এবং আদার্স যে প্রসিডিওর থাকে, সবগুলোই কিন্তু আপনারা চেষ্টা করবেন। আপনি যে ইনস্টিটিউটে আছেন, আর যারা তো ঢাকায় আছে তারা তো ডিরেক্টলি এসে ক্লাস করতে পারবেন, যারা বিভিন্ন জায়গায় আছেন তারা চেষ্টা করবেন হাতে কলমে প্র্যাকটিস করে করার জন্য, যেহেতু এই চেষ্টাটা করে যাবেন। এরপরে আপনাদের যে জিনিসটা খুব বেশি কাজে লাগবে সেটা হচ্ছে টাইম মেনটেনেন্সটা। টাইম মেনটেনেন্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু, যেটা আমরা বলবো আমাদের পড়ালেখার অন্তরায় যেটা, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। আমরা পড়ালেখা দেখতেই হয়তো ইউজ করছি, যে আমি একটা জিনিস দেখতে মোবাইল ফোনটা কাছে নিলাম, কিন্তু দেখা গেল আমি ফোনের মধ্যেই এত বেশি রিলস দেখতে থাকলাম বা অন্যান্য আদার্স অ্যাক্টিভিটিসে আমি এত ইনভলভ হয়ে গেলাম। সেজন্য আপনারা যারা পরীক্ষা দিবেন বলে স্থির করেছেন, আপনাদের এই ফিক্স টাইমে, ধরেন প্রত্যেক দিনে একটা নির্দিষ্ট টাইম রাখবেন, 1 ঘন্টা অথবা 2 ঘন্টা, এভাবে আপনি টাইম রাখতে পারেন। এই সময়টুকু আপনি শুধুই পড়ালেখার মধ্যে থাকবেন এবং আপনার মোবাইল ফোনটা তখন আপনি হাতে নিবেন না। এই ধরনের কিছু ছোটখাটো টিপস তো আছেই। তাছাড়া আমাদের যারা মেন্টর আছে তারা সবাই পরীক্ষা ওরিয়েন্টেড। কিভাবে আপনি পড়লে আপনার গাইডেন্সটা খুব ভালো হবে সেটার জন্য সব সময় চেষ্টা করে থাকে, এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা সবসময় আমাদেরকে ইনশাল্লাহ কাছে পাবেন। সো আমি আশা করব আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে তারা সবাই এবারই পাশ করে যাবেন, এবং সবার জন্য অনেক বেশি শুভ কামনা। বেস্ট উইশেস টু ইউ অল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর নাইস স্পিচ। থ্যাংক ইউ গিফারি ভাইয়া, থ্যাংক ইউ খালেদ ভাইয়া, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা হচ্ছে সুন্দরভাবে আমাদের যে পুরা শিডিউলটা, পুরা হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতে হবে সবকিছু ডিটেলস বলার জন্য। আসলে সবকিছু বলা হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের সবাইকেই আপনারা এখন বিভিন্ন ক্লাসে পাবেন। যে কোনো সমস্যা, যে কোনো কিছু বুঝতে না পারলে লাইভ ক্লাসটা এর জন্য বেশি ইম্পর্টেন্ট যে আপনি সরাসরি আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। কারণ আমরা এখানে কেউই স্যার ম্যাডাম না, আমরা সবাই আপনার বড় ভাই বড় বোন। তো বড় ভাই বড় বোনের কাছ থেকে ডেমো নেওয়া কিন্তু সবচেয়ে সহজ। তো আপনারা লাইভ ক্লাসে আসলে সবচেয়ে ভালো হয়, আমাদের সাথে ইন্টারাকশনটা ভালো হয়। তবে যদি কখনো মিসও করেন আমাদেরকে মেসেজ দিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমাদের প্রত্যেকজন মেন্টরই সবসময় চেষ্টা করে সবসময় সব উত্তর দেওয়ার। ইনস্ট্যান্ট যদি নাও দিতে পারে, পরবর্তীতে সেটা নিজে জেনে বুঝে আপনাদেরকে অবশ্যই জানাবে। কোনো অসুবিধা নাই, ইনশাল্লাহ দেখা হবে আমাদের আপনাদের সাথে নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা। আমরা তাহলে আজকে এখানে শেষ করছি আমাদের প্রোগ্রামটা। ধন্যবাদ সবাইকে। তাহলে আজকে আমরা প্রোগ্রামটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।